আজ আমরা ইতিহাসের এক আম, বেশ কুখ্যাত চরিত্র ভ্লাদ তৃতীয় ড্রাকুলাকে নিয়ে কথা বলবো। মানে যিনি ভ্লাদ দ্য ইম্প্যালার বা সুলারোপকারী ভ্লাদ হিসেবে বেশি পরিচিত। আমরা কিছু ঐতিহাসিক বিবরণের উপর ভিত্তি করে তার জীবনের মূল ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হবে ভ্লাদের উত্থান, তার ওই ভয়ঙ্কর নিষ্ঠুরতার পেছনের কারণগুলো, আর তার শেষ পরিণতিটা কি হয়েছিল সেটা জানা। শুরুতেই একটা দারুণ ঘটনা বলি। 1462 সাল, ভ্লাদের তৈরি করা শুলে বিদ্ধ লাশের বন। হ্যাঁ, একটা আস্ত বন। সেটা দেখে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ পর্যন্ত তার বিশাল বাহিনী নিয়ে ফিরে গেছিলেন। ভাবা যায়? চলুন এই জটিল ইতিহাসের গভীরে একটু ঢোকা যাক। ভ্লাদের জন্মটা হয়েছিল বলকানের এক চরম সংঘাতের সময়ে, আনুমানিক 1428 থেকে 1431 সালের মধ্যে। ওয়ালাকিয়ার রাজনৈতিক অবস্থা তখন খুবই, যাকে বলে, টালমাটাল। অভিজাত বোয়ার শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী, এদের মধ্যে ক্ষমতা নিয়ে সারাক্ষণ লড়াই চলছে। তার বাবা ভ্লাদ দ্বিতীয় ড্র্যাকুল, তিনি ছিলেন অর্ডার অফ দ্য ড্র্যাগনের সদস্য, আর সেখান থেকেই বোধহয় ড্র্যাকুলা বা ড্র্যাগনের পুত্র নামটা আসে। হ্যাঁ, ঠিক তাই। ড্রাকুল মানে ড্রাগন, আর ড্রাকুলা মানে ড্রাগনের পুত্র। আর ভালাকিয়ার অবস্থাটা ছিল একদিকে হাঙ্গেরি, অন্যদিকে অটোমান সাম্রাজ্য। এই দুই বিরাট শক্তির মাঝে চাপা পড়া একটা অঞ্চল। ভ্লাদের বাবাকে তাই টিকে থাকার জন্য দুপক্ষের সাথে একটা আপোষ করে চলতে হতো। একবার তো অটোমান সুলতানের কাছে নিজের আনুগত্য প্রমাণ করতে গিয়ে তিনি বন্দী হয়ে যান। ও আচ্ছা। হ্যাঁ, আর তখন কিশোর ভ্লাদ আর তার ছোট ভাই র‍্যাডুকে জিম্মি হিসেবে সেখানে রেখে আসতে বাধ্য হন। তার ভ্লাদের ছোটবেলার একটা বড় অংশ কেটেছে অটোমান দরবারে। ঠিক, সেখানেই তিনি তুর্কি ভাষা শেখেন, সামরিক কৌশল, কূটনীতি, এইসব। আর মজার ব্যাপার হলো, এখানেই তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী সুলতান দ্বিতীয় মেহমেদের সাথেও পরিচয় হয়, যিনি পরে কনস্টান্টিনোপল জয় করেছিলেন। কিন্তু ভ্লাদ কি এটা মেনে নিয়েছিলেন, অটোমানদের অধীনে থাকাটা? না, একদমই না। ভ্লাদ আসলে অটোমান আধিপত্য কখনোই মন থেকে মানতে পারেনি। প্রায় নাকি খুব বিদ্রোহী আচরণ করতেন, শাস্তিও পেতেন। কিন্তু তার ভাই রাডু, সে আবার বেশ অটোমানদের প্রিয় হয়ে উঠেছিল। আচ্ছা। আর এটাই পরে দুই ভাইয়ের মধ্যে একটা বড় সড় বিভেদ তৈরি করে দিয়েছিল। আর এর মধ্যেই তো সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে, তার বাবা আর বড় ভাইয়ের হত্যা। হ্যাঁ, ওয়ালাকিয়ার যে প্রতিদ্বন্দ্বী বোয়ার গোষ্ঠী ছিল, ডাইনাস্টি গোষ্ঠী, তারাই নির্মমভাবে তাদের হত্যা করে। এই ঘটনাটা আসলেও ভ্লাদের মনে একটা গভীর দাগ কেটেছিল। হয়তো এটাই তার পশ্চিমের নিষ্ঠুরতা আর তীব্র প্রতিশোধস্পৃহার একটা বড় কারণ। এরপর তিনি প্রথমবার ক্ষমতায় এলেন কিভাবে? নিশ্চয়ই সহজ ছিল না। না, মোটেও না। 1448 সালে অটোম্যানদের সাহায্য নিয়ে খুব অল্প সময়ের জন্য সিংহাসনে বসেন, কিন্তু টিকতে পারেননি, ক্ষমতাচ্যুত হন। এরপর বেশ কিছুদিন নির্বাসনে ছিলেন। তখন হাঙ্গেরির বিখ্যাত সেনাপতি জন হুনিয়ার্ডি তার সমর্থন পান। অবশেষে 1456 সালে হাঙ্গেরির সাহায্যে ওয়ালাকি আক্রমণ করেন, আর তার বাবার হত্যাকারী ভ্লাদিস্লাভ দ্বিতীয়কে একটা সামনাসামনি দ্বন্দ্বযুদ্ধে হারিয়ে এবং হত্যা করে সিংহাসন আবার দখল করেন। দ্বন্দ্বযুদ্ধে? এটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তিনি চাইলেই হয়তো অন্যভাবে হত্যা করতে পারতেন, কিন্তু দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে তিনি সম্ভবত নিজের যোগ্যতা আর যাকে বলে ঐশ্বরিক অধিকার, সেটা প্রমাণ করতে চেয়েছিলেন। ক্ষমতায় এসেই কি তাহলে তিনি সেই ভয়ঙ্কর পদক্ষেপগুলো নিতে শুরু করেন? একদম। ক্ষমতায় এসেই ভ্লাদ প্রথমেই তার বিরোধী বোয়ারদের দিকে নজর দেন, তাদের নির্মূল করা শুরু করেন। আর এখানেই তার সেই কুখ্যাত পদ্ধতি শুলে চড়ানো বা ইম্পেলমেন্ট, সেটার ব্যাপক ব্যবহার দেখা যায়। শুলে চড়ানো? ক্ষমতাকে একেবারে নিরঙ্কুশ করা। তবে এরই মধ্যে তিনি কিছু গঠনমূলক কাজও করেন, যেমন পৈনারি দুর্গটা তিনি সংস্কার করেন, আর বুখারেস্ট শহরটাও প্রতিষ্ঠা করেন, যেটা এখন রোমানিয়ার রাজধানী। এরপর তিনি সরাসরি অটোম্যানদের চ্যালেঞ্জ জানালেন, তাই তো? কর দিতে অস্বীকার করা, এইসব। হ্যাঁ, তিনি বার্ষিক কর দিতে একদম অস্বীকার করেন। আর সেই বিখ্যাত গল্পটা তো আছেই, সুলতানের দূতরা যখন প্রথা অনুযায়ী তার সামনে পাগড়ি খোলেনি, তখন তিনি নাকি পেরেক দিয়ে তাদের পাগড়ি মাথাতেই গেঁথে দিয়েছিলেন। অবিশ্বাস্য! এটা তো সরাসরি সুলতানকে অপমান করা। চরম অপমান। আর এর ফল যা হওয়ার তাই হল। 1462 সালে সুলতান দ্বিতীয় মেহমেদ নিজে এক বিশাল বাহিনী নিয়ে ওয়ালাকিয়া আক্রমণ করলেন। তিনি সরাসরি যুদ্ধের পথে গেলেন না, তিনি বেছে নিলেন গেরিলা কৌশল, আর যাকে বলে পোড়া মাটি নীতি।
মানে নিজেদের শস্যক্ষেত্র পুড়িয়ে দেওয়া, কুয়োর জল বিষাক্ত করে দেওয়া, যাতে অটোমান বাহিনী খাবার বা জল না পায়। রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালাতেন? ঠিক তাই। রাতের অন্ধকারে হামলা, অতর্কিত আক্রমণ এইসব করে অটোমান বাহিনীকে একেবারে নাজেহাল করে তুলেছিলেন। বিখ্যাত নাইট অ্যাটাকের কথা তো শোনা যায়। আর তারপরই তো সেই শুলের বনভূমির ঘটনাটা। হ্যাঁ, রাজধানী তার্গোভিউশেটের বাইরে ভ্লাদ প্রায় 20,000 বন্দী অটোমান সৈন্যকে শুলে চড়িয়ে এক বীভৎস দৃশ্য তৈরি করেছিলেন। মানে মাইলের পর মাইল শুধু শুলে গাঁথা লাশ। ভাবতেই কেমন লাগছে। এই ভয়ঙ্কর দৃশ্য আর তার সাথে যুদ্ধক্ষেত্রে ক্রমাগত ক্ষয়ক্ষতি, এই দুয়ে মিলে অভিজ্ঞ সুলতান মেহমেদের মনোবলও ভেঙে গিয়েছিল। তিনি শেষ পর্যন্ত তার বিশাল বাহিনী নিয়ে পশ্চাৎপসরণ করতে বাধ্য হন। এটা ভ্লাদের জন্য একটা বিরাট মনস্তাত্ত্বিক জয় ছিল। কিন্তু এই জয়টা তো দীর্ঘস্থায়ী হল না, তাই না? না, হলো না। অটোমানরা এবার অন্য পথে গেল। তারা ভ্লাদের ছোট ভাই রাডুকে সমর্থন দিল। রাডু শান্তির প্রস্তাব নিয়ে এলেন। আর যুদ্ধবিধ্বস্ত দেশ, তার ওপর ভ্লাদের চরম নিষ্ঠুরতায় ভীত বোয়ারা সাধারণ মানুষ, তারা অনেকেই এবার শান্তির আশায় রাডুর পক্ষ নিল। তাহলে ভ্লাদ আবার ক্ষমতা হারালেন? হ্যাঁ, ভ্লাদকে হাঙ্গেরিতে পালিয়ে যেতে হয়। কিন্তু ভাগ্যের পরিহাস, সেখানে যাদের কাছে আশ্রয় নিতে গেলেন, সেই হাঙ্গেরিয়ানরাই তাকে বন্দী করে ফেলে। বন্দী হলেন, তারপর মুক্তি পেয়েছিলেন? বেশ কয়েক বছর বন্দী থাকার পর, মানে রাজনৈতিক পরিস্থিতি যখন বদলালো, তখন তিনি মুক্তি পান। এমনকি হাঙ্গেরির রাজপরিবারের এক আত্মীয়কে বিয়েও করেন, যার জন্য তাকে অর্থোডক্স খ্রিস্টান ধর্ম ছেড়ে ক্যাথলিক হতে হয়েছিল। আচ্ছা। অবশেষে 1476 সালে হাঙ্গেরিয়ার মলদাভিয়ার সাহায্যে তিনি তৃতীয়বারের মতো ওয়ালাকিয়া সিংহাসনে বসেন। তৃতীয়বার? বাহ! কিন্তু এই শাসনকাল কেমন ছিল? খুবই অল্প সময়ের। ক্ষমতা ফিরে পাওয়ার মাত্র মাস দুয়েকের মধ্যেই তিনি হয় কোনো যুদ্ধে মারা যান, অথবা সম্ভবত কোনো গুপ্ত হত্যার শিকার হন। তার মৃত্যুর সঠিক পরিস্থিতিটা মানে আজও বিষ রহস্যে ঢাকা। আর তার মৃতদেহ? শোনা যায় তার কাটা মাথা নাকি কনস্ট্যান্টিনোপলের সুলতান দ্বিতীয় মেহমেদের কাছে পাঠানো হয়েছিল, তার চূড়ান্ত পরাজয়ের চিহ্ন হিসেবে। তাহলে এই যে পুরো জীবনটা আমরা দেখলাম, এত উত্থান পতন, এত নিষ্ঠুরতা, কি বলা যায় এই চরিত্রটা নিয়ে? ভ্লাদ ড্রাকুলা নিঃসন্দেহে একজন জটিল আর বিতর্কিত ব্যক্তিত্ব। অবশ্যই, খুবই জটিল। তিনি একদিকে তার দেশকে, তার ক্ষমতাকে রক্ষার জন্য চরমতম নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছিলেন, এটা সত্যি। এই নিষ্ঠুরতা তাকে সামরিক সাফল্য দিয়েছে, শত্রুদের মনে ভয় ঢুকিয়েছে। কিন্তু অন্যদিকে এই একই নিষ্ঠুরতা তার পতনও ডেকে এনেছে। মানুষ তাকে মনে রেখেছে ঠিকই, ইতিহাসে তিনি অমর, কিন্তু সেই পরিচিতিটা বেশিরভাগটাই ভীতি আর নিন্দার সাথে জড়িয়ে। এটা সত্যি একটা ভাবনার বিষয়। ইতিহাসে টিকে থাকার জন্য বা নিজের রাজ্য রক্ষার জন্য এই ধরনের চরমপন্থা কি কখনো অনিবার্য হয়ে পড়ে? নাকি এটা সবসময় ক্ষমতার একটা লাগাম ছাড়া নিষ্ঠুর আস্ফালন মাত্র? এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাকলো।